যে কেন এই এতগুলো অফিসার মারা গেল, কেন কোনো অভিযান হলো না, এটি কার ব্যর্থতা, কেন এতজন অফিসারকে মরতে দেয়া হলো? আপনাকে আমি যেটা আগে বললাম, আসর থেকে মাগরিব এটা প্রবাবলি 2.5 ঘন্টা 3 ঘন্টার মতো পুরা হাউসে একটা বিশৃঙ্খল অবস্থা ছিল। সোজা বাংলায় বললে ওনাকে গালি হজম করতে হয়েছিল। ওনার হাউসের উপরে কোনো নিয়ন্ত্রণই ছিল না। এটা একটা বিশৃঙ্খল পরিস্থিতি, যেটা আমরা সেনাবাহিনীতে কোনোদিন দেখিনি, যেখানে একটা ফোন রিং বাজাও নিষেধ। সো 2.5 থেকে 3 ঘন্টা টিল মাগরিব এই ধরনের একটা পরিস্থিতি বিরাজ করছিল। মাগরিবের পরে যখন উনি আবার বসলেন, তখন আবার বিশৃঙ্খলা শুরু হলো। আমি সম্ভবত দ্বিতীয় অথবা তৃতীয় প্রশ্ন অথবা সাজেশন দেওয়ার ব্যক্তি। আমি যখন পয়েন্টটা দিলাম তখন হাউস কাম ডাউন এবং ইভেন হাউস ক্ল্যাপড এবং হাততালি দিয়েছিল, যেটা সেনাবাহিনীতে দেওয়া হয় না অথবা দেওয়া উচিত না, বিরল। তো প্রবাবলি এই পয়েন্টটা আমার পয়েন্ট ছিল না, শুধু এই পয়েন্টটা ছিল আমাদের প্রায় 28 জন অফিসার, হেডেড বাই সিআইএ ব্রিগেডিয়ার জেনারেল, যিনি পরবর্তীতে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে রিটায়ার করেন, এবং আরেকজন লেফটেন্যান্ট জেনারেল আমিনুল করিম স্যার। এই পয়েন্টগুলো অত্যন্ত ভ্যালিড পয়েন্ট ছিল। সেই ভ্যালিড পয়েন্টগুলো যখন বলা হলো, তখন সিনিয়র জুনিয়রের মধ্যে একটা, আমি বলবো যে একটা সমন্বয় হলো, এবং পরবর্তীতে অনেক ব্রিগেডিয়ার এবং জেনারেল আমাকে বলেছিলেন যে শফি, তুমি আমাদের মনের কথা বলেছ। এবং সেনাপ্রধান যখন এনিহাও আমার এই পয়েন্টগুলো বলার পরেই উনি তার পিএস কে বললেন যে, তখন রাত প্রবাবলি আরো 1-1.5 ঘন্টা হয়ে গেছে মাগরিবের পরে, উনি তার পিএস কে বললেন যে শফির নোটবইয়ের পাতাটা ছিঁড়ে নিয়ে আসো। তা আমি ছিঁড়ে দিলাম পিএস কে, এবং উনি আর কোনো সময় দিলেন না আমাদেরকে সাবসিকুয়েন্ট প্রশ্নোত্তর করার। উনি বললেন যে, আমাকে শাবাশি দিলেন এবং উনি বললেন যে ইটস গুড ভ্যালিড পয়েন্টস। আমি এই পয়েন্টগুলো নিয়ে কয়েকজন সিনিয়র জেনারেলদের নিয়ে আমি এখন প্রধানমন্ত্রীর বাসভবনে যাচ্ছি। এবং তখন প্রধানমন্ত্রী বাস করতেন মিন্টু ভবনে, আপনি জানেন, তখন তার কয়েকদিন আগে উনি শিফট করেছিলেন। আমরা ওইটা শেষে আমরা চলে আসি রাত 11টা-12টার দিকে। দেখি আমরা কয়েকজন লেফটেন্যান্ট জেনারেল, সিনিয়র মেজর জেনারেল সহ সেনাপ্রধান মিন্টু রোডের বাইরে ব্রিফ করছেন যে অফিসারদের দাবি দেওয়ার যে 9-10টা পয়েন্ট আমরা দিয়েছিলাম সিংহভাগই অ্যাকসেপ্ট হয়েছে, এবং আমি আবার অফিসারদের সাথে কথা বলবো। সো উনি আর কোনো সময় দেন নাই। ভার্চুয়ালি ওই যে 9-10টা পয়েন্ট আমি ডেলিভার করতে পেরেছিলাম, তারপরেই তিনি বলেন যে আমি সিনিয়র জেনারেলদের নিয়ে আমি। আপনি কি প্রধানমন্ত্রী অ্যাড্রেসে আপনি অ্যাটেন্ড করেছিলেন? অবশ্যই অবশ্যই। তো পরের দিন আবার সেনাপ্রধান অ্যাড্রেস করেন আমাদেরকে। তখন another volatile situation, but it come down, কিছুটা কমে এসেছিল। কিন্তু তখন অফিসারদের একমাত্র দাবি ছিল যে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চাই, প্রধানমন্ত্রীর অ্যাড্রেস চাই, বিকজ তিনি সর্বোচ্চ কর্মকর্তা প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে। সুতরাং আমরা তার সঙ্গে কথা বলতে চাই, এবং আমরা সেনাপ্রধানকে বলি যে স্যার, আপনি কাইন্ডলি রিকোয়েস্ট করেন মাননীয় প্রধানমন্ত্রীকে যেন তিনি এসে আমাদের সাথে কথা বলেন। এবং এরই পরিপ্রেক্ষিতে আবার সেনাপ্রধান পরের দিন, সেটা হয়েছিল সেনাকুঞ্জে, তিনি বললেন যে ঠিক আছে, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে তোমাদের মনোভাব বুঝিয়ে বলবো। এবং তিনি পরবর্তীতে আমাদেরকে জানানো হয় যে পরের দিন মাননীয় প্রধানমন্ত্রী আসবেন এবং অ্যাড্রেস করেন, এবং আমি সেখানেও ছিলাম। বাট আমি যেহেতু আমার 32টা পয়েন্টের সম্ভবত 10টা পয়েন্ট আমি ডেলিভার করতে পেরেছিলাম, এবং কিছু সিনিয়র জেনারেল যারা আমার কোরের এবং কোরের বাইরেরও আমাকে রিকোয়েস্ট করেন যে তুমি আর কথা বলো না, তুমি যথেষ্ট কথা বলেছো, তুমি আর কথা বলো না, আমি তোমার সিও ছিলাম, সিনিয়র ছিলাম, তুমি কি আমাকে মানো, তুমি কি আমাকে ফলো করো? তাই সেড, স্যার, আই এম এ গুড সোলজার। আমার উদ্দেশ্য কোনো ক্যাওস সৃষ্টি করা না, আমার উদ্দেশ্য হচ্ছে সেনাবাহিনীকে, জাতিকে হেল্প করা, এবং এটা আমাদের ওয়ার কোর্সের, বলতে পারেন ওয়ার গেমিং এর পয়েন্টগুলো আমি বলেছি। আমার কাউকে বিব্রত করার উদ্দেশ্য না, যাতে আমরা এই সিচুয়েশনটাকে আমরা ডিফিউজ করতে পারি,
এই ধরনের সিচুয়েশন যেন কখনো না হয়। এবং আপনাকে আরেকটা আমি ভালো ইনফরমেশন দিয়ে রাখি, হয়তো আপনি যেটা বললেন হিস্টোরিক্যাল পয়েন্ট হিসেবে কাজে লাগবে। অগ্রযাত্রা বিল্ডিং এ আমরা পরবর্তীতে 6 জন অফিসার চাকরি হারাই, তার মধ্যে কর্নেল শামস, আমি আর উনি একই সাথে ওয়ার কলেজ করছিলাম। কর্নেল শাহির, হি ইজ এ বীর প্রতীক, হি মডারেটেড ডিউরিং চিফস অ্যাড্রেস। আমরা সবাই খুব পজিটিভ রোল প্লে করেছিলাম। দুইজন ক্যাপ্টেন এবং একজন মেজর ছিলেন মেজর মোহসিন, এবং তিনি বলেছিলেন সেনাপ্রধানকে যে স্যার এরকম একটা ক্রাইসিস সিচুয়েশন, আপনি হয় ক্ষমতা দখল করেন, এটার বিচার করেন, নাহলে আপনি চলে যান। তো তখন আর একটা ভুল ভয় দেখানো হলো আমাদেরকে যে ভারতীয় সেনাবাহিনীর একটা প্যারা ব্রিগেড সম্ভবত রেডি আছে, অথবা ভারতীয় ইনভেশন, আমরা যদি বেশি বাড়াবাড়ি করি এটাও হতে পারে। কে ভয় দেখালো এটা? আপনারা জানেন সেনাবাহিনীর আমাদেরই কিছু অফিসার অলরেডি তারা সোল্ড হয়ে গিয়েছিল। They had been working in favor of RAW. তারা এই গুজব ছড়ায়। কারা এরা? আমাদেরই কয়েকজনের নাম আপনি শুনেছেন বোধহয়। কর্নেল শামস, যিনি বিডিআর এ, তার ব্যাটালিয়ন ওয়াজ নট টাচড, এবং আরো অনেকেই, আপনার ধারে ধারে নাম বলবো আমি। অনেকেই এটা ছড়ায় যে ইভেন সিনিয়র অফিসারও, যে আমরা খুব সঙ্গীন সিচুয়েশনে আছি, আসামে কিংবা জোড়ারহাটে একজন প্যারা ব্রিগেড ইজ রেডি। যদি এরকম কোনো ঘটনা ঘটে প্রধানমন্ত্রীকে রেস্কিউ করার জন্য, অথবা আমাদের উপরে ইনভেশন হতে পারে। তো আমরা যারা ওয়ার কলেজ এবং স্টাফ কলেজ করেছিলাম কিংবা করছিলাম, আমাদেরকে যে যুদ্ধবিদ্যা আমাদের সিনিয়ররাই শিখিয়েছেন, আপনারা এইরকম আলোচনা বহু শুনেছেন যে 3:1 সুপিরিয়রিটি লাগে একটা দেশকে দখল করতে গেলে, অ্যাপার্ট ফ্রম আমাদের হিউজ প্যারামিলিটারি ফোর্স এবং জনগণ, যেটা আমরা 71-এ দেখিয়েছি। তো সেখানে আমাদের প্রায় 2 লক্ষ সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী আরো বেশি। আমাদের আপনারা এখনো জানেন আনসারের সংখ্যা, হিউজ প্যারামিলিটারি ফোর্স, 6 to 7 মিলিয়ন। সো এইটা মাস্টার করার এগেইনস্ট, আমি এটা আপনার মাধ্যমে, এটা এই কনফিউশনটা অনেকেরই থাকে। বাংলাদেশ 18 কোটি দেশের 2 লক্ষ, যেটা আমরা 71-এই 90,000 পাকিস্তানি বাহিনীকে পরাজিত করেছি, 90,000 জনগণের সমর্থন, ছাত্র জনতার সমর্থন নিয়ে। বাংলাদেশকে কোনো দিনই কোন সুপার পাওয়ার দখল করতে পারবে না, কেননা আপনার 3:1 সুপিরিয়রিটি ফিজিক্যালি আসতে হবে। এমনকি যদি একটা সুপিরিয়রিটি ফোর্স আসতে হয়, তার মানে অ্যাভারেজ তার 6 লাখ, মানে আপনি চিন্তা করতে পারেন আর্মি গ্রুপ লাগবে। এরকম একটা ভুল ধারণা দিয়ে আমাদেরকে দমিয়ে রাখানোর চেষ্টা করা হয়েছিল। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন করতে পারেন। এই যে বিডিআর এর এই ঘটনাটা, আচ্ছা, এটা যাওয়ার আগে আমি একটু বলি যে আপনারা কবে চাকরি হারালেন, কোন পরিপ্রেক্ষিতে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা আসলো, কি গ্রাউন্ড ছিল? আমরা আমাদের কোর্স 22 তারিখে শুরু হলো। এরপরে চিফের অ্যাড্রেস হলো, প্রধানমন্ত্রীর অ্যাড্রেস হলো অফিসারদের সাথে। এরপরে আমাদের কোর্স পোস্টপোন করে দেওয়া হয়, যে অফিসারদের প্রচন্ড ঘাটতি, তোমাদেরকে পোস্টিং করে দেওয়া হলো সেই ঘাটতি পূরণের জন্য। ভার্চুয়ালি আমার পোস্টিং হয়ে গেল STCNS এর সিআই হিসেবে, সেন্টারের সিআই হিসেবে যশোরে। আপনারা জানেন আমাদের সিগন্যাল সেন্টার স্কুল যশোরে। তো সেখানে যে দেখি যে আমার এই জুনিয়র আরেকজন একই পদে আছেন। ভার্চুয়ালি কোনো ঘাটতি সেখানে ছিল না, এবং আমরা বলতে পারেন আমি এবং সে দুইজন একটা, ইট ওয়াজ এ ভেরি এম্বারাসিং সিচুয়েশন, যে প্রায় কয়েক সপ্তাহ আমরা I was a duplicate. আমরা একটু অস্বস্তিকর পরিবেশে কাজ পরিচালনা করি, ঠিক একই অবস্থা হয়তো অন্য জায়গায় হয়েছে। পরবর্তীতে সে অফিসারকে কয়েক মাসের কোর্সে পাঠানো হয়। এর পরবর্তীতে জুন মাসে, যেদিন জেনারেল মঈন রিটায়ার করেন, ঠিক একই দিনে, এবং তার আগে কয়েকদিন আগে থেকে আমরা আওয়াজ পাচ্ছিলাম যে আমরা যে অফিসারগুলো কথা বলেছিলাম, আমি, কর্নেল শামস, কর্নেল শাহিদ, যে সম্ভবত আমাদের চাকরি, আমাদেরকে ইনিশিয়ালি ডিসমিস করা হয়।
বরখাস্ত করা হয়, এবং সম্ভবত জেনারেল মঈনের শেষ চিঠি সাইনটা ছিল আমাদের। সো ঠিক দুপুর 1:30-2টার দিকে আমার কমান্ড্যান্ট কে জিওসি ডাকেন যশোরে, এবং আমি ওনাকে বলছিলাম, স্যার আমার তো বোধহয় চাকরি যাচ্ছে, তো কি খবর? জোহরের নামাজের সময় ওনার সাথে দেখা হলো মসজিদে। তো উনি বলেন, আরে না, এগুলো রিমার। তো যে কর্ড ছিলেন মেজর জিলানি, তাকে আমি জিজ্ঞেস করলাম যে স্যার কি আমার কি চিঠিপত্র আসছে কিছু? তো বলেন, হ্যাঁ কিছুক্ষণ আগে জিওসি কমান্ড্যান্টকে ডেকেছিলেন, তো তুমি একটু অপেক্ষা করো। তা আমি আমার অফিস, এবং সেদিন আবার আমাদের সেন্টারে সৈনিকদের রিক্রুটিং পাসিং আউট প্যারেড ছিল। তো সেই দিনই আমি আমার জীবনের শেষ এসডিটা পড়ি। আপনারা জানেন তখন ছিল খাকি রঙের, এবং আমি সকালে যখন ইউনিফর্মটা পরি তখনই আমি বুঝতে পারছিলাম হয়তো এটা আমার শেষ ইউনিফর্ম পরা। এবং এটা হলো তাই। 2:15 দিকে আমার কমান্ড্যান্ট আমাকে ডাকলেন, বললেন জাস্ট এক পৃষ্ঠার একটা চিঠি, কয়েক লাইনের, যে আপনারা জানেন আমরা শুধু এটা ইন্ডিয়াতে অ্যামেন্ডমেন্ট হয়েছে লটা, আমরা বাংলাদেশে just without showing any reason, President doesn't desire this commission to be dismissed or withheld, something like that. মাত্র 1-2 লাইনের চিঠি। আমি বুঝে গেলাম সেটা বরখাস্তের চিঠি ছিল। আবার আমি তৈরি ছিলাম, আমাকে বলেছিলাম টিকিট কেটে রাখতে। আমি 3টার বাসে করে যশোর থেকে ঢাকায় চলে আসি, এবং ঠিক একই দিনে আমি শুনলাম আমার যে বাকি 6 জন সিনিয়র জুনিয়র কলিগস, তারাও বিভিন্ন ক্যান্টনমেন্টে, কর্নেল শামস, কর্নেল শাহী ছিলেন বিএমএতে, তাদেরও চাকরি যায়। দ্যাটস হাউ আমি আমার বাসায় ফিরে আসি আর কি। তো বিডিআর এর ঘটনাটা কেন ঘটলো, বা কাদেরকে আপনি মাস্টারমাইন্ড মনে করেন, এবং আপনারা কেন অফিসারদেরকে বাঁচাতে পারলেন না, আপনার কি মনে হয়? এগেইন খুবই ভালো প্রশ্ন এটা। বিডিআর ঘটনাটা কেন ঘটলো, সেই সময়ে আমি একটা পত্রিকায় পড়েছিলাম যে আপনার ইন্টারভিউতে কেউ একজন বলছিলেন আসলে সেনাবাহিনী যে কোনো দেশেরই সেন্টার অফ গ্র্যাভিটি, যেমন আপনার আমরা সবাই বুঝি সেন্টার অফ গ্র্যাভিটি যেমন হার্ট, ব্রেইন, ঠিক তেমনই সেনাবাহিনী অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ঠিক এবারও যেটা দেখলেন 5ই আগস্টের পরে, যদি সেনাবাহিনী জনতার কাতারে দাঁড়িয়েছে বলেই আমাদের দেশটা রক্ষা পেয়েছে, সেনাবাহিনী রক্ষা পেয়েছে, এবং সম্ভবত পুলিশ এবং অন্যান্য অর্গানাইজেশন যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল, অত্যন্ত ভেঙে গিয়েছিল বলতে পারেন, অথবা ওগুলো উঠে দাঁড়াবে। এবং আপনারা সবাই জানেন, সবাই আমরা বলি যে শেষ আশ্রয়স্থল, তো সেনাবাহিনী হচ্ছে শেষ এবং সর্বোত্তম আশ্রয়স্থল। এটাকে যদি নষ্ট করে দেয়া যায়, ভেঙে দেয়া যায়, বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হয়ে যাবে। এবং আমি কালকে জেনারেল আমিনুল করিম, আমাদের সাবেক কমান্ড্যান্টের একটা সাক্ষাৎকারও দেখছিলাম কোন একটা বাংলাদেশের টেলিভিশনে। 75 সাল থেকেই ভারত চেষ্টা করেছে আমাদের সেনাবাহিনীকে দুর্বল করার, এবং সেনাবাহিনীকে যদি দুর্বল করা যায় তাহলে পুরো দেশের নিয়ন্ত্রণটা নেওয়া যায়, এবং সেটাই ঘটেছে। আপনারা দেখেছেন বিডিআর বিদ্রোহে যে 57 জন অফিসারকে এইভাবে হত্যা করার পরে আমাদের যে মোরাল, আমাদের যে নৈতিক সৎসাহস, আমাদের বিশেষ করে আমি বলবো যে আমাদের সিনিয়রদের, এবং আমাদের নৈতিক সাহস, এবং বলতে পারেন 15 বছর আমাদের স্বাধীনতাটাকে আমরা হারিয়ে ফেলেছিলাম, এবং সেজন্য এখন মানুষ বলছে যে আমরা দ্বিতীয় স্বাধীনতাটা পেয়েছি। সো এবং সেই পত্রিকাতে পড়েছিলাম যে, এবং এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করা, একটা লাইন বলি আপনাকে, যে এবং সেনাবাহিনীর অফিসারদের কেমন ভাবে হত্যা করা, তাদেরকে মোরাল কেমন ভাবে নিচু করে দেয়া, যেন কোনো ভদ্র পরিবারের কোনো বাবা তার সন্তানকে সেনাবাহিনীতে না পাঠান অথবা বিয়ে না দেন, এই পরিমাণে ডিগ্রেড করা। তা নাহলে আপনি চিন্তা করতে পারেন, হত্যা করার পরে তাদেরকে পোড়ানো হয়। আমি সেই লাশগুলো দেখেছি, from General Shakil to my comrade, my coursemate, Major Humayun, Colonel Sajjad, আমার এখনো চোখে ভাসে। তো এটা ছিল আমাদের স্বাধীনতা ধ্বংস
ধ্বংস করার একটা চক্রান্ত, এর বেশি কিছু না। তো ধরেন এরকম একটা পরিকল্পনা যে হচ্ছে, আমরা পরবর্তী সময় বিভিন্ন স্টেটমেন্টে দেখেছি আওয়ামী লীগের যে ইনভলভমেন্ট, তাপস, নানক, মির্জা আজম সহ একটি গ্রুপের ইনভলভমেন্ট ছিল, তারা মিডিয়াকে উস্কানি দিয়েছে এবং বলা হচ্ছে যে যেটি আপনার কথায় আসছে যে ভারতের এক ট্রুপস মানে ধরেন 15-20 জনের একটা ট্রুপস ভেতরে ঢুকে হত্যাকাণ্ডের কিলিং মিশনের মূল নেতৃত্ব দিয়েছে। তো আমাদের ডিজিএফআই কি করলো, আমাদের এনএসআই কি করলো, আমাদের বিডিআর এর ভেতরে একটা রাইফেলস এর সিকিউরিটি ইউনিট আছে ইন্টেলিজেন্স, তারা কি করলো, তৎকালীন ডিজিএফআই চিফের ভূমিকা কি, এনএসআই চিফের ভূমিকা কি, এটা যদি আপনি স্পষ্ট ভাবে একটু আলোচনা করেন খুব ভালো হয়। যেখানে আমি তো তখন লেফটেন্যান্ট কর্নেল ছিলাম এবং আমি ছাত্র ছিলাম। আমি তার আগে কুমিল্লাতে আমি 2 সিগন্যাল ব্যাটালিয়নের অধিনায়ক ছিলাম। এরপরে আমি চলে আসি স্টুডেন্ট হিসেবে। আমার দেখা মতে আমি যতদিন সেনাবাহিনীতে ছিলাম, ইট ওয়াজ এ সুপার প্রফেশনাল আর্মি, সুপার প্রফেশনাল আর্মি। আমাদের ডাইন বাম, আমাদের পলিটিক্স, আর্মি যে পলিটিসাইজড হবে এটা আমরা চিন্তা করতে পারতাম না। আমরা শুধু ভাবতাম হয়তো জেনারেল লেভেলে, সিনিয়র মোস্ট লেভেলে যে সরকারি আসেন তাদের নিজেদের আমি কি বলবো, তাদের আদেশ নির্দেশ মানানোর জন্য হয়তো সুপার সিনিয়র লেভেলে কিছুটা পলিটিক্যাল বায়াসনেস লাগে। কিন্তু আমি আপনাকে বলতে পারি 2009 পর্যন্ত আমি যে সেনাবাহিনীতে ছিলাম, ইট ওয়াজ সুপার প্রফেশনাল। সমস্ত প্রফেশনাল বোর্ডের মাধ্যমে হতো প্রমোশন। এখন তো আমি শুনি যে নোটশিটের মাধ্যমে অনেকে প্রমোশন হয়েছে, এই সময় কিছু ছিল না সেটা। দ্বিতীয়ত হচ্ছে যে বাই দ্যাট টাইম probably on the 45th day of the Hasina government এই দুর্ঘটনাটা ঘটানো হয়। এটা ঘটে না, এটা ঘটানো হয়। এখন তো জানেনি এটা বিডিআর বিদ্রোহ ছিল না, এটা বিডিআর কিলিং ছিল, বিডিআর অফিসার্স কিলিং ছিল। এবং আমি আপনাকে বলি, যেহেতু আমি বাইরে একটু পড়াশোনা করছিলাম এবং আমি এই বিষয়ে অত্যন্ত আগ্রহী ছিলাম, তখন দূরদর্শনে আমি নিজে কানে শুনেছিলাম জসওয়ান্ত সিং এর, উনি তখন ডিফেন্স মিনিস্টার অথবা ইন্টেরিয়র মিনিস্টার ছিলেন। ওনাদের লোকসভাতে উনি বলছিলেন, যখন আমাদের ALM ফজলুর রহমান স্যারের নেতৃত্বে পদুয়া এবং রৌমারীতে বিএসএফ সিগনিফিকেন্টলি লস করে তাদের ফোর্সেস এবং হেরে যায়, বলতে গেলে কয়েকশো সৈন্য মারা যায় এবং তারা তাদের মৃতদেহ নিয়ে যেতে পারেনি। আপনারা ছবি দেখেছেন যে বাঁশে করে আমাদের কোরবানির গরুর মতো তাদের লাশ নিয়ে আসে আমাদের বিডিআর এর সাহসী সৈনিকরা এবং পরবর্তীতে সেটা ফেরত দেওয়া হয়। এইটারই প্রতিশোধ স্বরূপ আমি নিজে গানে শুনেছিলাম জসওয়ান্ত সিং বলেছিলেন যে এর পরবর্তী এই ঘটনা প্রতিশোধ নেওয়া হবে এবং ভবিষ্যতে কখনোই বাংলাদেশকে আমাদের রেডারের বাইরে যেতে দেওয়া হবে না। এবং পরবর্তীতে আমরা সেটাই দেখলাম। বাই দ্যাট টাইমে যে 45 দিনের মধ্যে এই নতুন সরকার আসার পরে, আপনি খুব ভালো প্রশ্ন করেছেন, বাই দ্যাট টাইম ডিজিডিজিএফআই এনাদেরকে আমরা চিনতাম, আমরা খুব শ্রদ্ধা করতাম, খুবই শ্রদ্ধা করতাম। আমি তখন চিটাগাংয়ে পোস্টিং, সেকেন্ড লেফটেন্যান্ট, তখন ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মোল্লা ফজলে আকবর, তখন উনি ডিজিডিজিএফআই ছিলেন। এবং লাস্টে আমাদেরকে ডাকা হয়েছিল, মোল্লা ফজলে আকবর স্যার ডেকেছিলেন এবং তখন ছিলেন ব্রিগেডিয়ার মামুন খালেদ। তো এই ধরনের অফিসাররা, এবং মামুন খালেদ স্যার আমার কোরমেট, একসময় খুব শ্রদ্ধা করতাম। আমি চিন্তাও করতে পারি না যে এইগুলো অফিসার থাকার পরও এরকম সিরিয়াস সিকিউরিটি ল্যাপস হবে। এবং ভার্চুয়ালি আমরা, আপনি এখন জানেন, এখন সবই জানেন আমরা তখনই বুঝতে পেরেছিলাম দে ওয়ার সোল্ড। এবং সিগনিফিকেন্ট চাঙ্ক অফ স্পেশালি সিনিয়র অফিসার্স আর সোল্ড। দিস ওয়াজ a master plan, কারণ আপনারা জানেন তখন কিছু 9/11 সময়, 1/11 সময় যেমন মইনের যখন এই যে ক্যাম্পেইন গুলো চলছিল, অনেক রাজনীতিবিদ পালিয়ে গিয়েছিলেন ভারতে। সো তখনই একটা মহা ষড়যন্ত্র হয় রাজনীতিবিদ এবং সামরিক ব্যক্তিবর্গের কলিউশনে, এবং ইনারা দিনে রাতে প্রমোশন পেয়ে ব্রিগেডিয়ার, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল হন। এবং they sold their soul. I can tell you right now, after 15-16 বছর ঘটনার পরে, প্রায় 10 বছর দেশান্তরিত হওয়ার পরে, they sold their soul, they sold themselves.
and that's why it happened. এবং যে কয়জন অফিসার সৎ ছিল, যে কয়জন অফিসার প্যাট্রিয়ট ছিল,